আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 12। আবির ভাইয়ের সাথে কথা বলেছে, এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা এক সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মিমার আদিকে নিয়ে দুষ্টুমি খুনসুরিতে মগ্ন। মিমার আদিও যেন আপুকে ওভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকলো। মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপুরও খুশি হলো। এই এক সপ্তাহ জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বুঝালেও সাড়া নেই, বুঝেছি কিনা তাও বলে না। জান্নাত আপু কম হলেও 20 বার জিজ্ঞাসা করে, মেঘ তোমার কি হয়েছে বলো। মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপুও চিন্তিত ছিল। উনি নিজে থেকে অনেক বুঝিয়েছেন, রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, এডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে। কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসা হাসি ফুটে উঠল। জান্নাত আপু ডাকলো, মেঘ। সোফায় বসা মেঘ পিছনে ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। মেঘ, আপু কেমন আছো? জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেঘ, আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ঝটপট সবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবারই নজরে পড়ে। মেঘের ক্ষেত্রে তেমনটা হয়েছে। জান্নাত আপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগে সব বুঝে ফেলছে। জান্নাত আপু পড়িয়ে যাওয়ার পর আরও 1-2 ঘন্টা মিমার আদির সাথে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়ছে না, ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিমা কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। মোজাম্মেল খান এবং আলী আহমেদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকে আসলো। মনে মনে বলল, মিসি আবির ভাই। আলী আহমেদ খান মেঘকে জিজ্ঞাসা করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু, কোনো সমস্যা হলে জানাইও। স্বাভাবিকভাবে কথাটা বললেন আলী আহমেদ খান। মেঘও শান্ত স্বরে বলল, ঠিক আছে বড় আব্বু। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছা করছে না। আবির ভাইয়ের সাথে কথা বলার খুশি সাথে এটাও অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবেই মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে। সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢুকে। সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আজ ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমানে আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না, এই প্রতিজ্ঞা করলো। আবির ভাই আইডিতে ঢুকতে একটা পোস্ট চোখে পড়লো। আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যার তারার মাঝে, সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি। 2 ঘন্টা আগেই পোস্ট করেছে। মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়েক্ট দিল। একটা লাভ ইমোজিও কমেন্ট করলো। আবির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে ইচ্ছা করছে, কিন্তু চাইলে তো সব ইচ্ছা পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা দিয়ে কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা অ্যালবাম খুললো, সেখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো। আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরো 2-3 দিন। মেঘ নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5-7 দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটা এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে আবির ভাইয়ের ছবি দেখে। আজ কোচিংয়ে টিউশন কিছুই নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য। নিচে আসতে চোখ পড়ে মিমার আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘকে দেখে আদি ছুটে যায় মেঘের কাছে। আদি, আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে এসেছে আমাদের জন্য। অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা। আসো আসো। এর মধ্যে মিম 2টা শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামে একটা, আমার নামে একটা। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আসে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আবির ভাই কখন এসেছে? মিম হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগে এসেছে। মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। মিম পিছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আরো গিফট এনেছি ভাইয়া, আসো দেখে যাও। মেঘ গলা উঁচু করে বলল, একটু পরে আসছি। উটুপুটি করে উঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতে ধাক্কায় চাপানো দরজাটা সহসা খুলে গেল। আবির সাহস শেষ করে কোমরের টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলোতে পানি জমে আছে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির। মেয়েটার এলোমেলো চুলগুলো উড়ছে এদিক সেদিক। এই কয়েকদিনে অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে।
গায়ের রংটাও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত আবির। এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশাভরা চোখের চাউনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আছড়ে পড়ে। মনে হচ্ছে সিডর, আইলা, জলোচ্ছ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায়। মেঘের মনে তৎক্ষণাৎ গান বেজে উঠল। দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন। নাম ধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ। বক্ষ স্পন্দন জোরালো হলো। অষ্টাদশীর ভেতরটা ভরে এলো। এ যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দুর্বাদ্য দৃষ্টিতে তাকিয়েছে অষ্টাদশীর পানে। মেঘ গলা খাঁকড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি। আবিরের এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে এসেছি তাই। এটুকু বলেই চলে যেতে নেয় মেঘ। আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলে বল। মেঘ তৎক্ষণাৎ শিকল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড থামলো। ঠোঁটের কানায় দুষ্টু হাসি, নিরুদ্বেগ কণ্ঠে বলল, মনে করে বল, তারপর যাবি। আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবির ভাই থাপ্পড় দেবে না তো? মেঘের নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল, সরি আবির ভাই, এভাবে আর রুমে ঢুকবো না, সরি। আবির কণ্ঠ দ্বিগুণ আরো ভারী করে বিরক্ত নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেন মেঘ? তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ও মা গো, ও বাবা গো, মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে, আমায় খালি গায়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হাঁ করে তাকালো আবির ভাইয়ের দিকে। আবির ভাইকে খালি গায়ে দেখায় মনের ভেতর পুনরায় উত্তাল পাথর শুরু হয়ে যাচ্ছে। মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া পড়ে যায়। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেললো মেঘ। আবির শক্ত কণ্ঠে আবার বলল, আমি মেয়ে না যে আমায় এই অবস্থায় দেখে ফেলেছিস বলে মান সম্মান চলে যাবে। তুই কি বলতে আসছিস সেটা বল। মেঘ এবার মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। আবির ভুরু কুঁচকে তাকালো, তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে এসেছিস দেখ, খোঁজ নে আমার, এত ফর্মালিটি করছিস কেন? মেঘ নরম স্বরে বলল, দেখছি, এখন আসি। ঘুরে এক পা ফেলতেই আবির ডাকলো, তোর সাথে কথা আছে, বস এসে। মেঘ ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো। মুখ তুলে তাকাতেও পারছে না। মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও। আবির আবার বলল, বসতে বললাম তো তোকে। মেঘ ধীরসুস্থে পায়ে এগিয়ে এসে বিছানার কোনায় বসেছে। চিবুক নেমেছে গলায়। মেঘ ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো। মুখ তুলে তাকাতেও পারছে না। মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও। আবির আবার বলল, বসতে বললাম তো তোকে। মেঘ ধীরসুস্থে পায়ে এগিয়ে এসে বিছানার কোনায় বসেছে। চিবুক নেমেছে গলায়। দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে। আবির কঠিন স্বরে বলল, কি হয়েছে তোর? মেঘ আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আবির ভাই, আপনি কিছু একটা পড়ুন প্লিজ। আবির মুচকি এসে ভেজা শরীর হাতে গেঞ্জিটা পরে নিল। আবার বলল, এবার শান্তি হয়েছে, এখন বল, কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাগান্বিত স্বরে আবির বলল, মেঘ, ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দেব। সে সংকীর্ণ মুখটা আরো বেশি ছোট হলো। নিভু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। পাতলা অধর নেড়ে বলল, কেন, আমি কি করেছি? আবির অভিভূতর ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে। প্রখর তপ্ত স্বরে বলল, এই যে তুই ঠিকমতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হইতেছিস, তোকে এ বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখা বেশি কাজের দিবে। কণ্ঠ ভিজে এলো মেঘে, নেত্রদয় টলমল করছে। কাপা গলায় বলল, খাই তো আমি। আবির এবার সরনেত্রে তাকালো মেঘের চোখের দিকে। নেত্রযুগল টৌটম্বর হয়ে আছে। পল্লব ফেললেই পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, এই কদিন না তুই ঠিকমতো খেয়েছিস আর না তুই ঠিকমতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিসনি তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আছড়াস না আল্লাহ জানে। এমনকি তুই পড়াশোনাও করিসনি। কোচিং টিউশনে প্রতিটি পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে চাস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব। আজকের পর কোনোদিন তোর বই নিয়ে বসতে হবে না, এজন্য তোকে কেউ কিচ্ছু বলবে না।
মেঘের গাল বেয়ে অঝরে পানি পড়ছে। কান্নারত কণ্ঠ বলল, আমি পড়াশোনা করব। আবির পুনরায় গুরুভার কণ্ঠে বলল, এক সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি? মেঘ ভনিতা ছাড়া বলে উঠল, কম পাইনি তো। আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, আমার সামনে অন্ততপক্ষে মিথ্যা বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস। এগুলো কি খারাপ মার্ক না? এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি? মেঘ আকস্মিক আবির ভাইয়ের দিকে তাকায়। আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলা এসেছে অশ্রু। ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন? আবির উত্তরিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি তোকে ছাড় দিচ্ছি, ছেড়ে দেইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নেই? তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। তাছাড়া তোর নম্বরের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেয়া আছে কোচিংয়ে, সেটাও আমার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশনের ছাড়ও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটা আমার দখলে। তাই মিথ্যা বলা, কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনল। দূরে দূরে বুক কাঁপছে। উদ্গ্রীব চোখ দুটো লম্বাচড়া মানুষটার মুখের দিকে। কান্না থেমে গেছে। গালে পানির স্পষ্ট দাগ। উদ্বেগহীন চাউনি আবির ভাইয়ের। কয়েক মুহূর্তে চোখাচোখি হলো দুজনে। শেষমেশ আবির ভাই দৃষ্টি ফেরালো। মেঘ আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চুপচাপ পা বাড়া দরজা থেকে। আবির সহসা ডাকে, দাঁড়া। মেঘের পা কাঁপছে। আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে আসলো মেঘের কাছে। আবির ভাই কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরসেনা পরিচিত গতরের গন্ধ। মাত্র শাওয়ার নিয়ে আসে গন্ধ যেন অন্যরকম সুন্দর লাগছিল। আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্নে একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না। এখন যা। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ। আঙ্গুল শুদ্ধ কাঁপছে। কাপা হাতে শপিং ব্যাগটা নিয়ে ছুটে পালার রুম থেকে। নিজের রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়লো মেঘ। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছাও করছে না। ইচ্ছার থেকে বড় বিষয়ে সেই শক্তিটা পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল আবির ভাইয়ের সে উন্মত্ত দেহ। গায়ে চিকচিক করে থাকা বিন্দু বিন্দু পানি। সে ধারালো চাউনি। অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এত তীব্র যে যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে। কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো মেঘ। চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না। চোখ বন্ধ করলেও আবির ভাইকে দেখছে, চোখ মেলে তাকালেও আবির ভাইকে দেখছে। আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো, মেঘ, তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেয়নি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটা আমার দখলে। এসব ভেবে বারবার কেঁপে উঠছে অষ্টাদশী। সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখে রাখুক। তেমনি মেঘের কাছে আবির ভাইও প্রিয় মানুষ। আবির ভাই যদি বোনের নজরেও দেখে, তারপর তো মেঘকে নিয়ে ভাবে। এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চলো 30 মিনিটের উপরে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ। উঠল ঠিক সন্ধ্যা নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবকিছু জিনিস বিছানার উপর ফেললো। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। কম করে হলো 15-20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুল, অসংখ্য অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পায়নি। যা পেয়েছে সব নিয়ে নিয়েছে। বড় একটা শামুকে লেখা মাই পারস্যুট, আরেকটা শামুকে লেখা মাহাদিবা খান মেঘ। এছাড়া অসংখ্য ছোট ছোট শামুক একটা কাচের বয়মে ভরা, যা সবগুলো আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদের আরও যা যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস, সেগুলো টেস্ট ভালো, এগুলো দিয়েছে মেঘকে। মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিস। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠে যেখানে আকাশসম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেওয়া সামান্যতম উপর অমূল্য সম্পদ। আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছে, এতে যেন অষ্টাদশী শুরুতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পড়লো, 2 হাতে 2টো ব্রেসলেট, কানের দোলও পড়লো এক সেট। ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে। উত্তেজিত পায়ে বাহিরে বের হলো নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই চোখ পড়ে আবির ভাই উঠছে সিঁড়ি দিয়ে। হয়তো কোথাও গিয়েছিলেন। মেঘ সিঁড়ি দিয়ে আর নামেনি, ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। বুকের ভেতর ধুকপুক করছে। আবির ভাই কাছাকাছি আসতে উত্তেজিত কণ্ঠে বলে উঠল,
আবির ভাই, আমাকে কেমন লাগছে? আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘকে দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল, ভালো। এমন ভাবলেশীন উত্তরে মেঘের উত্তেজনা মিয়েই গেল, মলিন হয়ে গেল মুখটা। তবুও কিছুটা স্বাভাবিক স্বরে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির নিজের মতো রুমের দিকে চলে যায়। মেঘ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত, হিটলার একটা।